থাইল্যান্ডে বোমা হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার নির্দেশ থাই প্রধানমন্ত্রীর। পর্যটন শিল্পকে ধ্বংস করতেই পরিকল্পিত এ হামলা। শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনে পরাজয় মেনে নিল মাহিন্দা রাজাপাকসের দল ইউপিএফএ। 22টির মধ্যে 11টি জেলায় ইউএনপির জয়। সিরিয়ার দৌমায় সরকারি বাহিনীর বিমান হামলায় 96 জন নিহত। বর্বর এ হামলায় জাতিসংঘের নিন্দা। এবং আগামী 5 বছরে ভারতের $7,500 কোটি বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত। জঙ্গিবাদ নির্মূল সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ব্যাংককে বোমা বিস্ফোরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে অবিলম্বে তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রিয়ত চান-ওচা। থাইল্যান্ডের পর্যটন শিল্পকে ধ্বংসের জন্যই পরিকল্পিতভাবে বিদেশি পর্যটকদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়েত ওংসোয়ান। রাজধানী ব্যাংককের সিদলাম জেলার ইরাওয়ান মন্দিরের কাছে এই বিস্ফোরণে 8 জন পর্যটক সহ অন্তত 22 জন নিহত ও 120 জন আহত হয় বলে নিশ্চিত করেছে ব্যাংকক পোস্ট। সোমবার থাইল্যান্ডের ব্যাংককে পর্যটকদের অন্যতম আকর্ষণ ইরাওয়ান মন্দিরের কাছে বিস্ফোরণের তাৎক্ষণিক ফুটেজ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এক পর্যটকের ধারণ করা এই ভিডিওটি বলে দেয় কি ভয়াবহ ত্রাসের জন্ম দেয় চোখের নিমেষে ঘটে যাওয়া এই বিস্ফোরণ। একটি মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটন শিল্প সমৃদ্ধ ওই এলাকার নিত্যদিনের দৃশ্যপট। আমি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। অন্তরাত্মা কেঁপে ওঠার মতো ছিল সে শব্দ। অনেকের হাত উড়ে গেছে, অনেকেই গুরুতর আহত হয়েছে। এমন তাণ্ডবলীলা এখানে আর দেখিনি আমি। ব্যাংককের হাসপাতালগুলোতে সোমবার রাত থেকেই বাড়ছে আহত রোগীর সংখ্যা। অনেক পর্যটক আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামলার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন থাই নিরাপত্তা বাহিনীর মুখপাত্র। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞা করছি এই নৃশংস হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের খুঁজে বের করতে আমাদের সর্বশক্তি নিয়োগ করব। হামলার মুহূর্তের সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে উল্লেখ করে অবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রিয়ত চান-ওচা। ক্লোজ সার্কিট ক্যামেরায় একজন সন্দেহভাজনকে দেখা গেছে, তবে ছবিটি ততটা পরিষ্কার নয়। আরও তদন্তের প্রয়োজন রয়েছে। অনেকেই সন্দেহ করছেন এর পেছনে একটি বড় নেটওয়ার্ক কাজ করছে। তবে তারা যেই হোক আমাদের নিরাপত্তা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না। ঘটনার তদন্তে ওয়ার রুম নামে বিশেষ একটি অভিযান পরিচালনা করবে থাই সরকার। ইরাওয়ান মন্দিরের আশেপাশের এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও 2টি বোমা উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। আবারও বোমা হামলা হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণস্থল ইরাওয়ান মন্দিরটি থাইল্যান্ডের পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল উল্লেখ করে থাই প্রতিরক্ষা মন্ত্রী জানান বিস্ফোরণের লক্ষ্যই ছিল পর্যটকদের হত্যা করা। আমাদের পর্যটন খাত বিশ্ব সমাদৃত। এই খাতকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে আমাদের পর্যটকদের নিশানা বানিয়েছে হামলাকারীরা। তবে এই হামলার জবাব দুষ্কৃতিকারীরা পাবে। কোনো ষড়যন্ত্রই আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের ধারাকে রুখতে পারবে না। এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ব্যাংককে কিছুটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হলেও দমে যাননি পর্যটকরা। ব্যাংকক বিমানবন্দরে বিদেশি পর্যটকদের আনাগোনার এই চিত্র এমনই প্রাঞ্জল আর স্বাভাবিক থাকবে বলে আশা করছে থাই প্রশাসন। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত ট্রিগানা এয়ারের বিমানটির 54 জন যাত্রী ও ক্রুর মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পাপুয়া প্রদেশের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়া এই বিমানটির ব্ল্যাক বক্সটিও উদ্ধার করেছে অনুসন্ধানকারীরা। মঙ্গলবার সকালে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী জে.এ. বারাতা। ট্রিগানা এয়ারের যাত্রীবাহী বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে বলেও জানান তিনি। বিমানটিতে 65 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া থাকার সত্যতা নিশ্চিত করে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী জানান এ অর্থ একটি দাতব্য প্রতিষ্ঠান অক্সিবিল এলাকার দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য নিয়ে যাচ্ছিল। গত 17 আগস্ট ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের জয়াপুরা শহরের একটি বিমানবন্দর থেকে অক্সিবিলের উদ্দেশ্যে রওনা হওয়ার 35 মিনিট পর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় ট্রিগানা এয়ারের যাত্রীবাহী বিমানটি।
চীনের তিয়ানজিয়ান বিস্ফোরণ ঘটনায় নিহতদের স্মরণে মোমের প্রদীপ জ্বালিয়ে স্মারক অনুষ্ঠান পালন করেছেন স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় তিয়ানজিয়ান হাসপাতালের সামনে আয়োজিত শোক অনুষ্ঠানে সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ। আগস্টের 12 তারিখের ভয়াবহতাকে ফুটিয়ে তুলতে মোম দিয়ে 812 লেখা হয়। প্রদীপের আলো আর ফুলে ফুলে ভরে ওঠে প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিস্ফোরণের পর উদ্ধার কাজে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানানো হয়। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান স্থানীয়রা। ভয়াবহ ওই বিস্ফোরণের সোমবার সরকারিভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে 114 জন, আর আহত হয়েছে অন্তত 700 জন। এখনও 70 জন নিখোঁজ রয়েছে বলেও জানায় গণমাধ্যম। শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স ইউপিএফএ। প্রাথমিক ফলাফলে 22টি আসনের মধ্যে 11টি জেলায় ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি ইউএনপি ও 8টি জেলায় ইউপিএফএ জয়ী হয়েছে। ফলাফল না পাওয়া বাকি 3টি জেলা তামিল অধ্যুষিত হওয়ায় সেখানেও সিরিসেনার ইউএনপি জয় পাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইউএনপি এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য অন্য ছোট দলগুলোকে নিয়ে সিরিসেনার দলকে জোট করতে হবে। সিরিয়ার দৌমায় সরকারি বাহিনীর বিমান হামলায় 96 জন নিহত ও প্রায় 250 মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বেসামরিক মানুষের ওপর এ ধরনের বর্বর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে গত বছর ইসলামিক স্টেটের হাতে ইরাকের মসুল পতনের পেছনে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সহ শীর্ষ 34 জন সরকারি কর্মকর্তাকে দায়ী করে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় মুহূর্তেই এমন ধ্বংসস্তূপে পরিণত হয় দৌমা এলাকার এই বাজার। গত 16 আগস্ট চালানো এই হামলা পরবর্তী একটি ভিডিও অনলাইনে প্রকাশ করে বিদ্রোহীরা। রাজধানী দামেস্কো থেকে মাত্র 10 কিলোমিটার দূরের এই এলাকাটি তুরস্ক সমর্থিত আসাদ বিরোধী ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভলিউশনারি বাহিনীর দখলে ছিল বলে জানায় গণমাধ্যম। পরে সোমবার এক সংবাদ সম্মেলনে এই হামলার নিন্দা জানান জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ সমন্বয়কারী। রোববারের বিমান হামলায় দৌমায় শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছে। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সিরিয়ার বিবদমান পক্ষগুলোকে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সোমবার মার্কিন জোট আইএসের দখলে থাকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। পাশাপাশি আসাদ বিরোধী হিসেবে পরিচিত আহরার আল শামস, আল জাবাহ ও আল শামায়া যৌথ বাহিনী আইএসের দখলে থাকা ওই অঞ্চলে রকেট হামলা চালায়। এদিকে ইসলামিক স্টেটের হাতে ইরাকের মসুল পতনের পেছনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সহ শীর্ষ 34 জন সরকারি কর্মকর্তাকে দায়ী করে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংসদীয় তদন্ত কমিটি, যা বিচার বিভাগে হস্তান্তরের পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্টের সদস্যরা। আদনান আহমেদ, সময় সংবাদ। আইএসের হামলার মুখে রামাদি থেকে সরকারি অনুমতি ছাড়া সেনা প্রত্যাহারের ঘটনায় বেশ কয়েকজন সামরিক অফিসারকে কোর্ট মার্শাল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হায়দার আল আবাদি। তাদের বিরুদ্ধে নিজ দায়িত্বে অবহেলার অভিযোগও করেন তিনি। ইরাকি প্রধানমন্ত্রী জানান, আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজের বাহিনীর মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা দেখতে চান তিনি, যা ইরাকিদের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার করবে বলে তার বিশ্বাস। তবে সমালোচকরা বলছেন, প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাঙন ও একে অন্যের বিরোধিতার ফলেই ইরাকের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। এর ফলেই ইরাকের জঙ্গিদের দৌরাত্ম্য আরো বৃদ্ধি পেয়েছে বলেও জানান তারা। বিভিন্ন দাতা সংস্থা থেকে সিরিয়ায় যে পরিমাণ সাহায্য আসছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কর্মীরা। সংকট কাটাতে মার্চে আন্তর্জাতিক সংস্থাগুলো $380 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। সোমবার লেবাননের পূর্বাঞ্চলীয় রাক্কা উপত্যকা পরিদর্শন শেষে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মী ওব্রায়েন বলেন, যথাসময়ে অর্থ ছাড়ের ব্যাপারে সংস্থাগুলোর সঙ্গে আলোচনা দরকার। সিরিয়ার সংকটাপন্ন নাগরিকদের বাঁচাতে এই মুহূর্তে প্রতিশ্রুত অর্থের অন্তত 30% প্রয়োজন। 4 বছর ধরে চলা গৃহযুদ্ধে বিপন্ন সিরিয়া ও এর আশপাশের 1,80,00,000 মানুষের সহায়তায় জাতিসংঘ ইতোমধ্যে সাহায্যের আবেদন করেছে।
2011 সালের মার্চে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় 2.5 লাখ মানুষ নিহত এবং 1 কোটি গৃহহীন হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাদিয়া প্রদেশের সংযুক্ত আরব আমিরাতের অস্ত্রবাহী 4টি যান আটক ও 2টি গাড়ি ধ্বংস করে দিয়েছে হাউথি বিদ্রোহীরা। হাউথিদের পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আল মাসিরা সোমবার এমন তথ্য জানিয়েছে। মাসিরা প্রতিবেদক জানায়, সৌদি সংলগ্ন জিজান প্রদেশে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হাউথিরা। এছাড়া হাদি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল মাকরুক সামরিক ঘাঁটি দখল নেওয়ারও দাবি করে তারা। রোববার তাইস শহর থেকে হাউথিদের হটিয়ে দেওয়ার জবাব হিসেবে এসব হামলা চালায় বলে দাবি করে এই শয়া বিদ্রোহীরা। এদিকে রাজধানী সানা, জৌফ ও সাদা প্রদেশে হাউথিদের ঘাঁটি লক্ষ্য করে সোমবার দফায় দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেন সেনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আশঙ্কা রাশিয়ার। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার। সংযুক্ত আরব আমিরাত আগামী 5 বছরে ভারতে $7,500 কোটি বিনিয়োগ করবে। সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আবুধাবির যুবরাজের সাথে হওয়া বৈঠকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ নির্মূল সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়। এছাড়াও আমিরাতের অন্যতম প্রধান নগরী আবুধাবিতে প্রথম মন্দির তৈরির জন্য জমি বরাদ্দ করেছেন যুবরাজ। সোমবার দুবাই ক্রিকেট গ্রাউন্ডে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত প্রায় 50,000 মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর এই ক্রিকেট গ্রাউন্ডে তার জন্য এক বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। এর আগে গত রোববার দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 2 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দেশটির কূটনীতিকবর্গ ও উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ। আবুধাবিতে পৌঁছে তিনি সেখানকার যুবরাজের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে ভারতের 4.5 লাখ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়াও মোদীর এ সফরকে স্মরণীয় করে রাখতে আবুধাবিতে প্রথম মন্দির তৈরির ঘোষণা দেন তিনি। যুবরাজের এই সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। এছাড়াও দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে আলোচনা করেন তারা। সোমবার দুবাইয়ের বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠক করেন মোদী। এ সময় ভারতের অবকাঠামো প্রকল্পে, সামরিক সরঞ্জাম, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তি তৈরির ক্ষেত্রে $7,500 কোটি বিনিয়োগ সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। ভারতে $1 লাখ কোটি বিনিয়োগের সুযোগ রয়েছে। আমি আশা করি এই বিষয়ে ভারতের যথেষ্ট সম্ভাবনাময় উন্নয়নমূলক এবং স্থিতিশীল নীতি রয়েছে। এর আগে আবুধাবি পৌঁছে সেখানকার বিখ্যাত শেখ জায়েদ মসজিদ পরিদর্শন করেন মোদী। বিশ্বের 3য় বৃহত্তম এ মসজিদের গঠনশৈলী সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সেখানে তিনি আবুধাবিতে কর্মরত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতে 34 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। এর আগে 1981 সালে ইন্দিরা গান্ধী সেখানে সফর করেছিলেন। শিরিন আক্তার, সময় সংবাদ। পাকিস্তান ও কাতারের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের সেনাপ্রধান। সোমবার পাকিস্তান সফরে এসে দেশটির সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের সঙ্গে বৈঠক করেন কাতারের সেনাপ্রধান মেজর জেনারেল গনিম বিন শাহিন আল গনিম। বৈঠকে জঙ্গি দমনে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন অভিযান ও কর্মপদ্ধতির প্রশংসা করেন জেনারেল আল গনিম। আফগান সীমান্তের কাছাকাছি উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে গত জুনে বড় আকারের অভিযান পরিচালনা করে পাক সেনাবাহিনী। এর ফলে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান পুরো বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান গনিম। দ্বিপক্ষীয় বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যে সামরিক খাতে তথ্য আদান প্রদান ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন রাহেল ও আল গনিম। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়।
বেশ কিছুদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ও হৃৎপিণ্ড জটিলতায় ভুগছিলেন শুভ্রা মুখার্জি। নয়াদিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল তার অবস্থা অত্যন্ত সংকটজনক। শুভ্রা মুখার্জির জন্ম বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলের কারাগারে অনশনরত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ আলানের পক্ষে অনশনে অংশ নিয়েছে আরেক বন্দী সামির ইসাওয়ি ও তার বোন শিরিন ইসাওয়ি। অনশনরত শিরিন ফিলিস্তিনের একজন খ্যাতিমান আইনজীবী বলে জানিয়েছে গণমাধ্যম। তাকে গত মার্চে কোনো কারণ ছাড়াই ইসরায়েলি পুলিশ আটক করে বলেও খবর জানায় তারা। আলান হাসপাতালে ভর্তি হওয়ার পর বিতর্কিতভাবে আটককৃত শিরিনের ঘটনা সামনে আসে। আলান আপাতত অজ্ঞান অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীদের অভিযোগ, ইসরায়েলের নতুন আইন অনুযায়ী অনশনরত ফিলিস্তিনিদের জোর করে খাওয়ানোর লক্ষ্যেই হাসপাতালে নিচ্ছে পুলিশ। বিতর্কিত এই আইন অনুযায়ী অনশনরত বন্দীদের শরীরে জোরপূর্বক নল দিয়ে খাদ্য বা ওষুধ ঢুকিয়ে দিতে পারবে কারাগার কর্তৃপক্ষ। ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে অস্থিরতার কারণে বালকোট শহরের বেশিরভাগ স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনারা সহিংস অবস্থান নেওয়ার কারণে কর্তৃপক্ষ প্রাণনাশের আশঙ্কা থেকে স্কুল ছুটির সিদ্ধান্ত নেয়। শনিবার দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় ভারতের 6 জন ও পাকিস্তানের 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ সময় ভারতীয় সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষ সরে যেতে শুরু করে। তবে পাকিস্তানের অতর্কিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানায় ভারতীয় সেনারা। সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানায় ভারত। এদিকে সীমান্তে শান্তি স্থাপনের বিষয়ে চলতি মাসের শেষের দিকে নয়াদিল্লিতে দুদেশের নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনায় বসার কথা রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে একজন জার্মান ত্রাণকর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। গত কয়েক মাসের মধ্যে কাবুলের দ্বিতীয় এই অপহরণের ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। সোমবার অপহরণের বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অপহৃত নারী ত্রাণকর্মী জার্মান উন্নয়ন সংস্থা গিজ এর একজন কর্মী ছিলেন। তবে সে সংস্থা ও জার্মান পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইউরোপে যেতে মধ্যপ্রাচ্যের অভিবাসীদের কাছে দিন দিন পরিচিত হয়ে উঠছে সার্বিয়া হাঙ্গেরি রুট। তুরস্ক থেকে গ্রিস, সেখান থেকে মেসিডোনিয়া হয়ে সার্বিয়া, পরে হাঙ্গেরি সীমান্ত দিয়ে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়াই তাদের লক্ষ্য। এদিকে লিবীয় উপকূলে শনিবারের নৌযান ডুবির ঘটনায় মৃত 49 জনের লাশ রোববার ইতালির সিসিলি উপকূলে নিয়ে যাওয়া হয়। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দালালরা নৌকার খোলের ভেতরে যাত্রীদের গাদাগাদি করে লুকিয়ে রাখার কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে উল্লেখ করে নরওয়ের কোস্টগার্ড জানায়, এ বিষয়ে তারা তদন্ত অব্যাহত রাখবে। মেসিডোনিয়ার সীমান্তবর্তী গেভগেলিজা শহরের রেল স্টেশনে অপেক্ষমান শত শত মানুষের চোখে মুখে কেবল দুর্ভোগ আর অনিশ্চয়তার ছাপ। গ্রিস থেকে নিবন্ধনপত্র পেয়ে তারা ছুটে এসেছেন মেসিডোনিয়ায়। এখান থেকে ট্রেনে করে সার্বিয়া, পরে হাঙ্গেরি হয়ে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোই তাদের উদ্দেশ্য। প্রতিদিন সার্বিয়াগামী 2 থেকে 3টি ট্রেনের শিডিউল থাকায় কোনো ট্রেন স্টেশনে ভিড়তেই তাতে উপচে পড়ছে শত শত মানুষ। সিরিয়ায় বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। স্ত্রী সন্তানকে একটা সচ্ছল ও নিরাপদ জীবন দেওয়ার জন্যই এখানে এসেছি। ইউরোপের কোনো সাহায্য চাই না, আমি কাজ জানি, শুধু কাজের অনুমোদনটা পেলেই হয়। রেড ক্রস কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রতিদিন অন্তত 2000 মানুষ ইউরোপে যেতে ম্যাসিডোনিয়ায় ভিড় করছে, যা গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব অভিবাসীর অধিকাংশই আসছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে। তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দাতব্য সংস্থার কর্মকর্তারা। আগস্ট মাসের মধ্যে সার্বিয়া হাঙ্গেরি সীমান্তে 13 ফুট উঁচু সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ করার ঘোষণা এলে অভিবাসীদের স্রোত আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
অভিবাসীদের জরুরি সেবা দেওয়ার পাশাপাশি তাদের শৃঙ্খলার মধ্যে রাখতে আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি, কিন্তু দিন দিন অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এদিকে ভূমধ্যসাগরে শনিবারে নৌযানডুবির ঘটনায় মৃত ৪৯ জনের লাশ রোববার ইতালির কাতানিয়া শহরের সিসিলি উপকূলে নিয়ে যায় নরওয়ের কোস্টগার্ড। নৌযানটিতে ৩৫৪ জন যাত্রী ছিল উল্লেখ করে কোস্টগার্ড জানায়, ধারণ ক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি যাত্রী বহন করার কারণে তাদের শ্বাসরোধে মৃত্যু হয়েছে। দালালরা স্বল্প মূল্যে ইউরোপ পাঠানোর নামে নৌকার খোলের সীমিত ও আবদ্ধ পরিবেশে অভিবাসীদের আটকে রাখত বলে অভিযোগ ওঠে। দালালদের ধরতে তদন্ত অব্যাহত রাখার কথাও জানায় কর্তৃপক্ষ। ঘটনার বিস্তারিত জানতে জীবিত ফেরত যাত্রীদের সঙ্গে আমাদের আরো কথা বলা প্রয়োজন। সে অনুযায়ী দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে আমরা কাজ করে যাব। অন্যদিকে আজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসের কোস দ্বীপে যেতে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বোদ্রুম শহরে প্রতিনিয়ত ভিড় করছে অসংখ্য মানুষ। খাবার, পানি ও আশ্রয়ের অভাবে নিদারুণ কষ্টের মধ্যে থাকা এই অভিবাসীদের প্রয়োজনীয় সেবা দিতে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ ওঠে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পরমাণু চুক্তির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বিষয়ে নাক গলাতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এফতেকার বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে আধিপত্য বিস্তারের কোনো দুরভিসন্ধি তেহরানের নেই। এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পরমাণু সমঝোতার মাধ্যমে ইরান অবিশ্বাস্য রকমের ধনী ও শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, যা বিশ্বের জন্য পরমাণু হুমকি সৃষ্টি করবে। সোমবার তেহরানে ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়নের সম্মেলনে বক্তৃতা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে তিনি বলেন, পরমাণু চুক্তি করে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার মাধ্যমে পাশ্চাত্য ইরানের বিষয়ে হস্তক্ষেপ করার পথ খুঁজছে। তাদের ওই লক্ষ্য অর্জনে সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন খামেনি। যুক্তরাষ্ট্রকে ইরানের অর্থনীতি, রাজনীতি এমনকি সাংস্কৃতিক বিষয়েও নাক গলাতে দেয়া হবে না। প্রথমে শত্রুর অভিসন্ধি খুঁজে বের করতে হবে, তারপর পরিকল্পিতভাবে তা নস্যাৎ করতে হবে। পরদিন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এফতেকার বলেন, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও তার মিত্রদের প্রতি ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য অঞ্চলে জঙ্গি বিস্তার সহ ইয়েমেন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ইয়েমেনের অচলাবস্থার দ্রুত অবসান ঘটানো জরুরি উল্লেখ করে কূটনৈতিক সূত্রের মাধ্যমে সুন্নি প্রধান সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসার প্রচেষ্টার কথাও জানান তিনি। পরমাণু চুক্তির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ইরান বৈশ্বিক প্রেক্ষাপটে আবারও গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভূমিকা পালন করতে পারবে। আশা করছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের আবারও আস্থার সম্পর্ক গড়ে উঠবে এবং দেশগুলোর সমন্বিত উদ্যোগে জঙ্গি নির্মূল করা সম্ভব হবে। এদিকে মার্কিন গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির কারণে ইসরায়েল বড় ধরনের সমস্যায় পড়বে। ইরানিরা এত বেশি সম্পদশালী হয়ে উঠবে যে তাদের হাতে পরমাণু অস্ত্র চলে আসা ঠেকানো যাবে না। বিশ্বের অনেক অঞ্চলের কর্তৃত্ব তাদের হাতে চলে যাবে। এতে করে পারমাণবিক ধ্বংসযজ্ঞ শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের একদল রাব্বাই বা ইহুদি ধর্মযাজক ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, এই চুক্তি প্রত্যাখ্যান করা হলে ইসরায়েল একঘরে হয়ে পড়বে। তাই ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তারা। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেন সেনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। ইউক্রেনের সরকারি বাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে পূর্ব ইউক্রেনে 7 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি। রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে এমন অভিযোগ আবারও অস্বীকার করেন লাভরভ। এদিকে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ তাদের উপর হামলা চালাচ্ছে সেনাবাহিনী। রুশপন্থী বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত হরলিভকা শহরে সরকারি সেনাদের গোলাবর্ষণে মারা গেছে 3 জন, আহত হয়েছে অনেকে, এমনটি দাবি করেছে বিচ্ছিন্নতাবাদীদের ওয়েবসাইট ড্যান। গোলাবর্ষণে একজন নিহত হয়েছে বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্কের আবাসিক এলাকাতেও, যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সরকারি বাহিনীর। সরকার নিয়ন্ত্রিত বন্দরনগর মারিউপোল থেকে 20 কিলোমিটার দূরে সার্তানা গ্রামে সারা রাত প্রচন্ড গোলাবর্ষণে 2 জন নিহত এবং 6 জন আহত হয়। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি। মধ্যরাতে গোলা এসে সরাসরি আমার বাবার মাথায় লাগে, তিনি সঙ্গে সঙ্গে মারা যান। আমরা মাটির নিচে একটি গুহায় আশ্রয় নিই। ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসব হামলা চালানো হয়েছে। গোলাবর্ষণের জন্য বিদ্রোহীরা স্বল্প পাল্লার কামান ব্যবহার করেছে বলেও জানান তিনি। বিচ্ছিন্নবাদীরা সেনাবাহিনীকে লক্ষ্য না করে বেসামরিকদের হামলার লক্ষ্য নিয়েছে। যদি বেসামরিক নাগরিকদের উপর এভাবে হামলা চালায়, সেনাবাহিনীও পাল্টা হামলা চালাবে। কিয়েভ রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের এসব হামলার জন্য দায়ী করলেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এই সহিংসতার জন্য কিয়েভকেই দায়ী করেছেন। ইউক্রেন নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে তিনি ইউক্রেন সংকট সমাধানে নতুন পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দোনেৎস্কের সঙ্গে সরাসরি আলোচনার বিষয় এটি, যা মিনস্ক চুক্তির গুরুত্বপূর্ণ দাবি। তাদের অনুপস্থিতিতে আমরা এগিয়ে যেতে পারবো না। আশা করছি বেশ কয়েক দফা বৈঠক আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং তা ইউক্রেনের চলমান উদ্বেগ কমাতে সাহায্য করবে। মিনস্ক চুক্তি অনুযায়ী দুপক্ষই ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিলেও পূর্ব ইউক্রেনে হামলার ঘটনায় প্রতিনিয়তই মারা যাচ্ছে অনেক বেসামরিক নাগরিক। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দাম বাড়ার কারণে অস্ট্রেলিয়া থেকে গরু আমদানি কমিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। মূলত ভোক্তাদের কথা মাথায় রেখে ইন্দোনেশিয়ার সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, ইন্দোনেশিয়ার সরকারের আগে থেকেই এমন পরিকল্পনা থাকায় তারা আমদানি কমিয়েছে। এক্ষেত্রে দাম কোনো ইস্যু নয়। গরুর মাংসের চাহিদা মেটাতে ইন্দোনেশিয়া এখন পুরোপুরি নিজেদের উৎপাদনের উপর নির্ভরশীল হতে চাইছে। চীনের তিয়ানজিনে টয়োটার কারখানা 19 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গেল সপ্তাহে তিয়ানজিনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। বিস্ফোরণে টয়োটার 50 জনেরও বেশি শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কৃষিজ যন্ত্র ও যন্ত্রাংশ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান জন ডিরি। বিস্ফোরণের সময় এই প্রতিষ্ঠানটিরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও কারখানার ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ওরিগনে অব্যাহত রয়েছে ভয়াবহ দাবানল। ওয়াশিংটনে 30টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লেক চেলানে গত শুক্রবার থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে পুড়ে গেছে 24,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 700-র বেশি ফায়ার সার্ভিসের কর্মী। এদিকে ওরিগনের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে সোমবার পর্যন্ত 4,05,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এতে পুরোপুরি ধ্বংস হয়েছে আশপাশের 100টিরও বেশি ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে 29,000 স্থানীয় দমকল কর্মীরা বিরতিহীন কাজ করে গেলেও শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে তাদের বেগ পেতে হচ্ছে। স্পেনের ঐতিহ্যবাহী বার্ষিক পাম্পলোনা শারদোর উৎসবে এবছর 7 জনের মৃত্যু হয়েছে। এই উৎসবে হতাহতের ঘটনা অনেকটা সাধারণ হলেও এর আগে কখনো এত মানুষের মৃত্যু হয়নি। চলতি বছরের জুলাই মাসে এই উৎসবের শুরু হয়। গত সপ্তাহে মৃত্যু হয় 4 জনের। তাদের মধ্যে রয়েছেন মাদ্রিদের ভ্যালাদোলিদ শহরের কাউন্সিলর 36 বছর বয়সী পেনাফিয়েলো। এছাড়া নাভারা, ভ্যালেন্সিয়া, মুর্সিয়া, তোলেদো, কাস্তেলন ও আলিসান্তে এলাকায় পৃথক ষাঁড়দৌড়ের ঘটনায় 1 জন করে মারা যায়। এই বর্বর ষাঁড়দৌড়ের বিরোধিতা করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও আজও পর্যটক আকর্ষণের অন্যতম অংশ জুড়ে রয়েছে ষাঁড়দৌড়। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় এই খেলার ভক্ত বলে জানা গেছে। ভারতের রাজস্থানের নকশাদার সব কারুপণ্যের চাহিদা রয়েছে বিশ্বজুড়েই। তবে এবারে আন্তর্জাতিক ধারার সাথে সামঞ্জস্য রেখে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে হস্তশিল্পের পণ্য তৈরি শুরু করেছেন রাজস্থানের উদ্যোক্তারা। আর সম্প্রতি এমনই এক প্রদর্শনী হয়ে গেল রাজস্থানের জয়পুরে। ভিন্নধর্মী এই আয়োজনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উত্তর ভারতের প্রদেশ রাজস্থানের শহর জয়পুর। কারুশিল্পের জন্য বিখ্যাত এ শহরে আয়োজিত এবারের হস্তশিল্পের প্রদর্শনীতে শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো।
আর থাকবেই বা না কেন? চমৎকার সব রং বেরঙের পুতুল, ঝকঝকে আলোর ঝাড়বাতি, আকর্ষণীয় দেয়াল ঘড়ি, বাহারি হ্যান্ডব্যাগ, নিত্য নতুন নকশাদার পোশাকের পসরা বসেছিল এখানে, যা ক্রেতাদের নজর কেড়েছে খুব সহজেই। ফেডারেশন অফ রাজস্থান হ্যান্ডিক্রাফটস এক্সপোর্টার্স ফোরহেক্স এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে খুব সহজেই হস্তশিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা, যা দেশীয় বাজার ছাপিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগও তৈরি করে দিচ্ছে তাদের। काफी अच्छा रिस्पांस लग रहा है अभी तक और हम এবারের প্রদর্শনীতে আমরা খুচরা ও পাইকার দুই শ্রেণীর ক্রেতার কাছ থেকে চমৎকার সাড়া পেয়েছি। আর রাজস্থানের হস্তশিল্প শুধু ভারতেই নয়, ভিন্নধর্মী নকশা ও নতুনত্বের জন্য বিশ্বজুড়েই দিন দিন এর চাহিদা বেড়েছে। यहाँ पे होलसेलर्स भी आए हैं। এছাড়াও প্রদর্শনীতে ছিল আসবাব, কার্পেট, সিরামিক সহ নানা ধরনের উপহার সামগ্রীও। আর এসব পণ্য তৈরিতে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ। এতে শুধু উদ্যোক্তারাই নন, নতুন ডিজাইনাররাও তাদের মেধা ও দক্ষতা পুরোদমে কাজে লাগাতে পারছেন বলে মনে করছেন আয়োজকরা। इस बार के शो में हम एक तो यहाँ फोकस दे रहे हैं আন্তর্জাতিক বিশ্বে পুনর্ব্যবহারযোগ্য পণ্য সম্পর্কে সচেতনতা বেড়েছে, তাই আমরা এবারে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে টেকসই পণ্য তৈরির বিষয়ে জোর দিয়েছি, যা আমাদের আগের প্রদর্শনীগুলোর তুলনায় এটিকে ভিন্ন উপস্থাপনা এনে দিয়েছে। जो भी चीजें घर में होती हैं उनसे कैसे अच्छे क्राफ्ट बना सकते हो। 4 দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে প্রায় 80টি প্রতিষ্ঠান। এজি মাহমুদ, সময় সংবাদ। নেদারল্যান্ড থেকে স্বাধীনতা পাওয়ার ৭০তম বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করল ইন্দোনেশিয়া। গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় প্রাসাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। 1945 সালে স্বাধীনতার পর দেশটির 7ম প্রেসিডেন্ট হিসেবে মন্ত্রীবর্গ ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে স্বাধীনতা দিবসের গার্ড অফ অনার গ্রহণ করেন উইদোদো। পরে পতাকা উত্তোলন ও মনোমুগ্ধকর এয়ার শো প্রদর্শিত হয়। এর আগে শুক্রবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট উইদোদো দেশের অর্থনীতির পুনরুদ্ধারে সরকারি আমলা ও রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বহুজাতিক দেশ ইন্দোনেশিয়া বিশ্বের 4র্থ জনবহুল ও 3য় বৃহৎ গণতান্ত্রিক দেশ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। থাইল্যান্ডে বোমা হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার নির্দেশ থাই প্রধানমন্ত্রীর। পর্যটন শিল্পকে ধ্বংস করতেই পরিকল্পিত এ হামলা। শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনে পরাজয় মেনে নিল মাহিন্দা রাজাপাকসের দল ইউপিএফএ। 22টির মধ্যে 11টি জেলায় ইউএনপির জয়। সিরিয়ার দৌমায় সরকারি বাহিনীর বিমান হামলায় 96 জন নিহত। বর্বর এ হামলায় জাতিসংঘের নিন্দা। এবং আগামী 5 বছরে ভারতে $7,500 কোটি বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত। জঙ্গিবাদ নির্মূল সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।